সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বেবি জন সিনেমাটার কথা বলবো। বেবি জন সিনেমাটা দেখে এলাম, সিনেমাটা কেমন লাগলো সেটা নিয়েই আলোচনা হবে। তো বেবি জন সিনেমাটাতে অ্যাটলি এবং তার টিম যেভাবে প্রমোশন করছিল, বলছিল যে এটা নাকি তার থেরির ফিল্মের অফিসিয়াল অ্যাডাপ্টেশন, রিমেক নয়, অ্যাডাপ্টেশন। এবার অ্যাডাপ্টেশন না রিমেক সেটা নিয়ে পরে যাচ্ছি। সিনেমাটা ব্যাপারটা হচ্ছে, আমি সিনেমাটা দেখার আগেই আমরা সবাই জানি থেরি, এটা থেরি থেকেই মানে অ্যাটলি নিজের ফিল্মেরই এটা রিমেক করেছে বা অ্যাডাপ্টেশন করেছে। তো আগের দিন আমি রাত্রেবেলা ইচ্ছা করেই থ্রি সিনেমাটা দেখেছি, কারণ থ্রি সিনেমাটা অনেক পুরনো সিনেমা, 7-8 বছর আগেকার সিনেমা। লকডাউন আগে দেখেছিলাম সিনেমাটা আমি, এবং সিনেমাটা মনে ছিল আমার গল্পটা মোটামুটি, বাট আমি তারপর ইচ্ছা করে দেখলাম বিকজ আমি সিনগুলো দেখতে চাইছিলাম পরপর যে সিনগুলো কি একই থাকে না, সিনগুলো তারা চেঞ্জেস করে, তো সেটা নোটিস করার জন্য সেটা দেখাটা জরুরি, তাহলে আমি সেটা বলতে পারবো না সেটা নিয়ে। তো আমি ইচ্ছা করে তার আগের দিন রাত্রেবেলা থ্রি সিনেমাটা দেখলাম ইউটিউবে, গোল্ড মাইন্সে। তারপর আমি বিবিজন সিনেমাটা দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে থ্রি মানে বেবিজন সিনেমাটা ফার্স্ট আমি গল্পটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে বেবিজন সিনেমা গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জন যে ক্যারেক্টার রয়েছে বরুণ ধওয়ানের, সে কেরালাতে রয়েছে, তার একটা বেকরি রয়েছে, সে তার মেয়ের সাথে পিসফুল লাইফ লিড করছে। হঠাৎ করে তার একটা পাস্ট রিভিল হয় যে সে সত্যার একটা ক্যারেক্টার থাকে, পুলিশ অফিসার ক্যারেক্টার। এর বাকি কী জিনিসপত্র, জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা কীভাবে আসছে, ভূমিকা গাব্বির ক্যারেক্টারটা কীভাবে আসছে, কীর্তি সুরেশের ক্যারেক্টারটা কীভাবে তার লাইফে এন্ট্রি মারছে, ওভারঅল দেখতে গেলে আপনাকে সিনেমাটা, এবং একটা উইমেন ট্রাফিকিং একটা অ্যাঙ্গেলও রয়েছে। তো এবং প্রতিশোধের একটা অ্যাঙ্গেলও রয়েছে। সব কিছু দেখতে গেলে আপনাকে বেবিজন সিনেমাটা থিয়েটার থেকে দেখতে হবে। 2 ঘন্টা 40 মিনিটের মতো সিনেমা। আপনি দেখতে পারেন। ক্রিসমাসে একটা মাস মশালা সিনেমা যদি দেখতে ইচ্ছা করে আপনি দেখতে পারেন। ব্যাপারটা হচ্ছে, যারা থ্রি সিনেমা দেখেছে এবং যারা থ্রি সিনেমাটা ভাল লাগে, তাদের কি সিনেমা দেখতে যাওয়া উচিত? আমি বলবো যে যারা থ্রি সিনেমাটা দেখে নিয়েছে তারা এই সিনেমাটা দেখতে, আমার অ্যাটলিস্ট, আমি যেহেতু থ্রি সিনেমাটা দেখলাম আগের দিন, তো আমার এই সিনেমাটা দেখে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তার কারণ হচ্ছে এই সিনেমাটা, থ্রি সিনেমা ফ্রেম টু ফ্রেম রিমেক হয়েছে, ফ্রেম টু ফ্রেম রিমেক। সিনেমাটার 90% থ্রি সিনেমার সাথে একদম ফ্রেম টু ফ্রেম রিমেক, এবং ডায়লগসও সেম, জিনিসপত্র সব কিছুই সেম। তাহলে আমি টিকিট কেটে সিনেমাটা কেন হলে দেখতে পাবো? আমি তো এটা ফার্স্টে বুঝতে পারলাম না যে অ্যাটলিস্ট সিনেমাটা থ্রি যে সিনেমাটা, এটা তো একই মানে মানে এর কেন হিন্দিতে এটা করা দরকার ছিল? আমি তো এটা বুঝতে পারলাম না। এর করার পিছনে কী যুক্তি, করার পিছনে কী রেলিভেন্স আমি জানি না। কারণ থ্রি সিনেমাটা প্রচণ্ড পপুলার একটা সিনেমা, যারা সাউথের সিনেমা ফলো করে তারা থালাপতি বিজয়ের থ্রি সিনেমাটা ডেফিনেটলি দেখেছে কোনো না কোনো সময়। অন্তত পুরো সিনেমা না দেখলেও ফেসবুকে ক্লিপসের আকারেও তারা ডেফিনেটলি দেখেছে, তুমি শিওর বলতে পারি। তো জানি না কেন সে করেছে রিমেক, এবং রিমেকটা যদি করেও থাকে, তো সেই রিমেকটার জন্য মানে থ্রি সিনেমাটার কিন্তু কমার্শিয়াল সিনেমা হিসেবে যদি দেখেন, গল্পটা ঠিকঠাক, গল্পটা ভালো একটা মেসেজ দিচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে যে থ্রি সিনেমাটা চলার পিছনে যে মেন যে কী বলবো যার হাত রয়েছে, সেটা হচ্ছে থালাপতি বিজয়। থালাপতি বিজয়ের সোয়াগ, থালাপতি বিজয়ের অ্যাটিটিউড, থালাপতি বিজয়ের স্টাইল, থালাপতি বিজয়ের ওভারঅল তার একটা স্ক্রিন প্রেজেন্স সিনেমাটাকে বার করে দিয়েছিল। মানে থালাপতি বিজয় পুরো সিনেমাটা যদি আপনি যখন সিনেমাটা দেখবেন, দেখা শেষ করবেন, থালাপতি বিজয় আপনার মাথায় ছেয়ে থাকবে। ওরকম টাইপেরই সে একজন অ্যাক্টর, সে একজন ওরকম টাইপের পারফর্মার। বাট সেই সিনেমাটা যখন আপনি বরুণ ধাওয়ানকে নিয়ে করছেন, তো সেখানে কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, সেখানে সিনেমাটার মিসকাস্টিং হয়ে গেছে। আমি শুনছিলাম অ্যাটলি বরুণ ধাওয়ানকে নিয়েছে বিকজ তার মুখটার মধ্যে একটা বেবি ফেস রয়েছে, তো বেবি ফেস অ্যাসাসিন তার নেওয়া দরকার ছিল, তার সিনেমার জন্য প্রয়োজনীয় ছিল, অ্যাটলিস্ট এই মানে এই কালিসের সিনেমাটা বেবি জনের জন্য, সেই জন্য সে বরুণ ধাওয়ানকে কাস্ট করেছে। ব্যাপারটা হচ্ছে যে বেবি ফেস অ্যাসাসিনের রোলে কাস্ট করার করতে গিয়ে এটা অ্যাটলি বা এর মাথায় এলো না যে আপনি একটা কমার্শিয়াল মাস সিনেমা বানাচ্ছেন, তো সেখানে মাস ট্রিটমেন্ট তো আপনি দিয়েছেন অ্যাক্টরকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনার যেভাবে সিনটাকে শ্যুট করেছেন সব কিছু মিলিয়ে আপনি একটা মাস ফিল্ম বানাতে চেয়েছেন, সেভাবে তা আপনার লিডিং হিরোকে আপনি সেভাবে প্রেজেন্ট করতে চেয়েছেন, সবই ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে, সেটাকে বরুণ ধাওয়ানকে ফিট করে না, বরুণ ধাওয়ানকে সেটা একদমই ফিট করে না। বরুণ ধাওয়ানকে দুটো, এই সিনেমাটা দেখার পরে আমি মনে করি বরুণ ধাওয়ানকে দুটো জিনিসের থেকে দূরে থাকা উচিত। সেটা একটা হচ্ছে তার নিজের বাবা ডেভিড ধাওয়ানের সিনেমা থেকে, যেটা কুলি নাম্বার 1 বা ম্যাথের হিরো দেখার পর আমার মানে খুবই মনে হয়, এবং জুড়ুয়া 2 দেখার পর। এবং সেকেন্ড যেটা আমি দেখলাম এই সিনেমাটা দেখার পর, যে মাস মশালা সিনেমা থেকে বরুণ ধাওয়ানের দূরে থাকা উচিত। হ্যাঁ, এই সেটা একবার ট্রাই করে দেখে নিল, টেস্ট করে দেখে নিল। আমার মনে হয় না বরুণ ধাওয়ানকে পরবর্তীকালে কেউ কাস্ট করবে এই ধরনের মশালা সিনেমাতে, মাস সিনেমাতে, বিকজ বরুণ ধাওয়ান একদমই মিসফিট লাগছিল, পুরো সিনেমাটা যদি মিসফিট। এবং এটা সে রিপ্লেস করছে কাকে? থালাপতি বিজয়কে সে রিপ্লেস করছে, মানে বিশাল বড় মানে বিগ শুজ টু ফিল। তো বরুণ ধাওয়ান একদমই মিসকাস্টিং হয়েছে, বরুণ ধাওয়ানকে একদম মানায় নিচ্ছে। পুলিশের যে রোলটা আর সত্যার বর্মার যে রোলটা, সেখানে সে না প্রচণ্ড মানে অ্যাটিটিউড দিয়ে একটা ইয়ে করার চেষ্টা করছে, নিজেকে একটু স্মার্ট সাজানোর চেষ্টা করছে, বাট সেটা না কোথাও একটা ফোর্স ফিট লাগছে, খুব ফোর্সফুলি সে করছে। মানে সেই জিনিসটা অর্গ্যানিক্যালি, যেটা থালাপতি বিজয়ের মধ্যে সেটা অর্গ্যানিক্যালি আসছে, মানে তার মধ্যে সেটা ইনবিল্ডই রয়েছে, তার ওরকমই স্যার কারিশমা, তার ওরকমই প্রেজেন্স। কিন্তু বরুণ ধাওয়ানকে সেটা নিয়ে আসতে হচ্ছে, সেটা সুপারফিশিয়াল লাগছে দেখতে, সেটা অর্গ্যানিক্যালি আসছে না। বেশিরভাগ সিন জুড়ে
এরকম করে চোখ ভুরুটাকে উঠিয়ে মানে একটা কী বলবো মানে কী বলবো একটা মানে ফোর্সফুলি মানে একটু জোর করে করার চেষ্টা, সেটা আমার পুরো মানে সিনেমা দেখে ভিজিবল ছিল সেই জিনিসটা। তো বরুণ ধাওয়ানকে এই সিনেমাতে আমার একদমই পোষায়নি। বরুণ ধাওয়ান নিজের দিক থেকে প্রচণ্ড খেটেছে, অ্যাকশন সিনে বলি এমনি বাকি অন্যান্য সিনে ইমোশনাল সিনে খেটেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে ক্যারেক্টারটার জন্য কমার্শিয়াল মাস মশলা ফিল্মের জন্য যে সুপারস্টারডাম দরকার হয় সেটা কিন্তু বরুণ ধাওয়ানের মধ্যে নেই। তার ওই বদ্রীনাথ কি দুলহানিয়া, বদলাপুর ওই জন্য সিনেমা সে করা উচিত, ওই জন্য সিনেমাতে সে ফিট বলে আমার মনে হয়েছে। এই ধরনের সিনেমা তার জন্য নয়, এটুকু আমার মনে হয়েছে। মানে থালাপতি বিজয়ের তো ধারে কাছেই নেই বরুণ ধাওয়ান, থালাপতি বিজয়ের কথা ছেড়েই দিচ্ছি। আমি এমনি ইন্ডিভিজুয়ালি যদি দেখি বরুণ ধাওয়ান মানে কমার্শিয়াল মশালা ফিল্ম মাস ফিল্মের জন্য একদম সুটেবল লোক নয়, এটা আমার মনে হয়েছে দেখে। এটা সিনেমার প্রথম কি এটাই মেজর একটা নেগেটিভ পয়েন্ট, বিকজ পুরো সিনেমাটা থালাপতি বিজয়ের উপরই দাঁড়িয়ে ছিল থ্রি সিনেমাটা। তো এটা এবার এবার সেখানে গিয়ে কী হয়েছে যে থ্রি সিনেমাতে একটা ক্রিটিসিজমের কি পয়েন্ট ছিল যে ওখানে ভিলেনটা প্রচণ্ড উইক ছিল, যে ওখানে যে পলিটিশিয়ান বা মিনিস্টারের যে ক্যারেক্টার দেখানো হয়েছে সেই ভিলেনটা উইক ছিল। তো ওরা কী করছে এইখানে জ্যাকি শ্রফের ক্যারেক্টার যে বব্বর শের ক্যারেক্টারটাকে দিয়ে মানে প্রথম যখন ওকে ইন্ট্রোডাকশন শটটা হয়, ইন্ট্রোডাকশন যেভাবে করেছে জ্যাকি শ্রফের, ওভারঅল জ্যাকি শ্রফকে কিন্তু একটা অন্যভাবে তারা প্রেজেন্ট করেছে, ক্যালিস বা অ্যাটলি বলতে পারে বলা যায়, সে কিন্তু প্রেজেন্ট করেছে অন্যভাবে। কিন্তু সেকেন্ড হাফ যখনই হয়, সেকেন্ড হাফে ক্যারেক্টারটা গ্রাফ একদমই পড়ে যায়, এবং সেই জিনিসটার যে ভালোভাবে একটা ক্লোজার পাবে সেটা কিন্তু পায়নি। তো জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা কিন্তু মানে যেভাবে শুরু হয়েছিল, যে দেখে মনে হচ্ছিল ভয়ানক একটা জিনিস কিছু হতে পারে, সেটা কিন্তু পরের দিকে গিয়ে সেটা হয় না। সেটা কিন্তু সেই জিনিসটাকে এক্সপেকটেশন প্রচণ্ড বেশি সেট করে দিয়েছে, সেটা প্রোমো থেকে বলি আমি বা সিনেমাতে যেভাবে ইন্ট্রোডাকশনও হয় জ্যাকি শ্রফের, সেটা কিন্তু সেট হয়ে গেছিলো। বাট সিনেমাটা যখন শেষ হয় তখন কিন্তু জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা আমার মনেই থাকবে না। শুধু একটু লুক চেঞ্জ করে দিলেই কিন্তু হয় না, সিনেমাটাতে সেটা ইউজটা দরকার ছিল, সেটা আমার একদমই মনে হয়নি হয়েছে। জ্যাকি শ্রফের একটা তো বরবাদ করে দিয়েছে। এখানে একটা পজিটিভ পয়েন্ট আমি বলবো, জ্যাকি শ্রফের অ্যাক্টিং তো ডেফিনেটলি ভালো, জ্যাকি শ্রফ খুব ভালো অ্যাক্টিং করেছে, এবং রাজপাল ইয়াদব কিন্তু এখন খুব ভালো অ্যাক্টিং করেছে। ওখানে যে ওই তামিল সিনেমাতে যে যিনি ছিলেন তার থেকে এখানে রাজপাল ইয়াদবের যে অ্যাক্টিংটা, এখানে একটা মনোলগ রয়েছে, সেখানে সে ভালো অ্যাক্টিং করেছে। এবং রাজপাল ইয়াদবকে আমরা এবং বলিউডে যে টিপিক্যাল মানে কী বলবো একটা সেটা টাইপ কাস্টিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু রয়ে গেছে। রাজপাল ইয়াদবকে এখানে কিন্তু অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এবং রাজপাল ইয়াদব ফাটিয়ে অ্যাক্টিং করেছে। একটা সিন আছে যেখানে ওকে দিয়ে অ্যাকশন করানো হচ্ছে, ঠিক আছে, সেখানে বলছে হাট কমেডি, মানে ও দাঁড়িয়ে আছে, গুন্ডাকে বলছে হাট কমেডি, যেহেতু কমেডি রোল করে এসছে সেহেতু ওটাকে মেটা হিসেবে কাজে লাগিয়েছে, এবং ওখানে বলছে কমেডি ইজ এ সিরিয়াস বিজনেস। তো ওইখানে গিয়ে অ্যাকশন হয়, ওখানে কিন্তু রাজপাল ইয়াদবকে কিন্তু অন্যভাবে প্রেজেন্ট করেছে, আমি বলতে হবে যেটা পজিটিভ, সেটা পজিটিভ, এটা মানতে হবে। পজিটিভ পয়েন্ট আরেকটা লিখেছে আমি, ওয়ামিকা গাব্বির রোলটাকে একটু মডিফাই করেছে, ওয়ামিকা গাব্বির রোলটাকে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। ওখানে অ্যামি জ্যাকসন থেকে ওয়ামিকা গাব্বির এখানে পারফরমেন্স আমার ভালো লেগেছে, এবং ওর রোলটাকে একটু চেঞ্জ করা হয়েছে, রাহামরি কিছু নয়, বাট একটু চেঞ্জ করা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আদারওয়াইজ পুরো সিনেমাটা সেম টু সেম সিনেমা হচ্ছে, পুরো সেম টু সেম সিনেমা। ওমেন ট্রাফিকিং একটা অ্যাঙ্গেল দিয়েছে, বাট সেটা সিনেমার মধ্যে খুব একটা বেশি কিছু ভ্যালু অ্যাড করে, যেটা আমি ভূস্বর্গ ভয়ঙ্কর যে ফেলুদা সিরিজটা সেখানেও বলছিলাম, সাবপ্লটটা নতুন কিছু অ্যাড করছে না, কোনো ভ্যালু অ্যাড করছে না। এখানেও যে সাবপ্লটটা দিয়েছে সেটা প্রচণ্ড ফোর্স ফিট লাগছে, কোনো ভ্যালু অ্যাড করছে না, করতে হয় বলে করেছে, এটা আমার মনে হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা পুরো সেম টু সেম সিনেমা হয়েছে। এখানে একটা জিনিসের প্রশংসা করতে সেটা হচ্ছে এর কিন্তু বাজেট প্রচণ্ড ভালো। এখানে যেভাবে বাজেট খরচা করা হয়েছে সেটা কিন্তু বেশ আমি বুঝতে পারলাম। কেরালাতে সিনেমা শ্যুট করেছে যখন, এটা তো কেরালাতে এমনি যে আমরা জানি গডস ওন ল্যান্ড বলে কেরালাকে, যেখানে ক্যামেরা বসানো এমনি সুন্দর লাগবে দেখতে। তো ওখানে কেরালাটাকে ভালোভাবে দেখিয়েছে, এমনি প্রোডাকশন ভ্যালু খুবই ভালো, অ্যাকশন সিনসগুলো প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করেছে, অ্যাকশন সিনে কোরিওগ্রাফি ভালো ওখানে বরুণ ধাওয়ানের পারফরমেন্স কিন্তু ওই সিনগুলো তো ভালো। একটা সিনে যেখানে বর্ষার মধ্যে ফাইটিংটা হচ্ছে, সিনগুলো ভালো। বাট আপনি ওভারঅল যে কোনো সিন তুলে নিন, সেটা কীর্তি সুরের সাথে বরুণ ধাওয়ানের মিলন বলে নিন, কীর্তি সুরেশ যেখানে মারা যাবে, তারপরে যে কোনো সিন আমি তুলে নিন, পুলিশ স্টেশনের সিন তুলে নিন, পরের দিকে ক্লাইম্যাক্সের সিন তুলে, বেশিরভাগ সিন 90% সিনেমা পুরো সেম টু সেম। আপনি ভাবুন, আপনি আগের দিন রাতে যে সিনেমা দেখেন সেই সিনেমাটা আপনি টিকিট খরচা করে ট্রাভেল করে দেখতে এসেছেন সিনেমা হলে, কত গায়ে লাগবে আপনার? তো আমার সেরকমই লেগেছে, আমার একদমই পোষায়নি, এবং গানও ওয়ার্ক করেনি, গান কিন্তু ভালো হয়নি সিনেমার। দিলজিতে গানটা দিলজিতে গানটা বেশ ভালো লেগেছে আমার। বাট এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিশেষ করে বেবি জনের যে থিম সংটা আলাদাই লেভেলে গুজবাম দিচ্ছে। ওখানে জিবি প্রকাশ যেভাবে মিউজিক দিয়েছিল, এটা কিন্তু সেখানে কিন্তু এখানে থামানো কিন্তু বেশ ভালো মিউজিক দিয়েছে, সেটা ম্যাচ করতে পেরেছে বলে আমার মনে হয়েছে। ওখানে জিবি প্রকাশের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো ছিল, এখানেও মানে থেরিতে, এবং বেবিজনও কিন্তু থামানোর মিউজিকটা বেশ ওয়ার্ক করেছে আমার জন্য, এলিভেট করেছে সিনগুলোকে। বরুণ ধাওয়ানের ওই মাসি প্রেজেন্সটা থাকলে, মাসি ক্যারিসমেটিক প্রেজেন্সটা থাকলে জিনিসটা আরও ওয়ার্ক করতে পারে, যেটা বরুণ ধাওয়ানের মধ্যে আনফর্চুনেটলি নেই। বাট থামান কিন্তু নিজের দিক থেকে খুব ভালো চেষ্টা করে, থামান কিন্তু খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করেছে। আমি বলবো প্রত্যেক যে কোনো জায়গায় বেবিজন যখন বাচ্চা হেভি লাগছে শুনতে, থিয়েটার্সে দারুণ লাগছে দেখতে ওটা।
অ্যাকশন সিন যেটা বললাম ভালো। এবং আমি এবার ক্যামিওতে চলে আসি। সালমান খানের যে ক্যামিওটা রয়েছে, ক্যামিওটা সিংঘাম এগেনের থেকে 1.5 গুণ ভালো ক্যামিও হয়েছে, এটা মানছি। বাট ক্যামিওর সেই একটা সমস্যা রয়ে গেছে, এখন ক্যামিও দিতে হবে বলে দেওয়া, ক্যামিওটা কোথাও স্ক্রিন প্লের মধ্যে সিমলেসলি ঢুকছে না। ওটা পুরোপুরি আলাদা একটা জায়গা, পোস্ট মানে যে সিনেমাটা শেষ হয় তারপরে ক্যামিওটা আসে, ঠিক আছে? এবং ক্যামিওতে নাম কি দিয়েছে, এজেন্ট ভাইজান। হে ভগবান, এজেন্ট ভাইজান মানে কী ধরনের নাম ভাই! জানি না পরের দিকে হয়তো ইউনিভার্স করতে পারে তারা। বাট ক্যামিওটা মানে খুব একটা বড় ক্যামিও নয়, খুব 5 মিনিটের মতো ক্যামিও হবে, খুবই অল্প ক্যামিও। এবং যেটা হয় ঠিক আছে, মোটামুটি সিঙ্গা মেগানের থেকে ভালো ডেফিনেটলি। বাট যেটা আমার এক্সপেকটেশন ছিল অ্যাটলিট থেকে, সেটা ফুলফিল করতে পারিনি। অ্যাটলির কাছে আমি আরও বেশি এক্সপেকটেশন রাখি। সালমান খানের ক্যামিওটা আরও বেটার হওয়া উচিত ছিল, সিংঘাম এখানের থেকে ভালো, আমি বারবার বলছি। বাট এমনি দেখতে গেলে যেটা যেটা পাঠানের মধ্যে ছিল সালমান খানের ক্যামিওটা, সেই ইম্প্যাক্টটা সেটা কিন্তু এইখানে ইম্প্যাক্টটা পড়েনি। কারণ ক্যামিওটা ছোটো, এবং ক্যামিওটার নামটা কি এজেন্ট ভাইজান পোষায়নি আমার। এবং ক্যামিওতে যেভাবে ওটা স্ক্রিন প্লের মধ্যে ঢোকেও নিস, মানে গল্প মানে পুরো সিনেমাটা একদিকে বিজনের, আর ওই ক্যামিওটা আলাদাভাবে করেছে, তো ওটা আমার একদম ভালো লাগেনি। ওরা আমার মনে হয় সিনেমাটা না বানালেই তারা পারতো। এবং যারা থেরি দেখে নিয়েছেন, আমি তারা ইচ্ছা দেখতে যেতে পারেন, বাট আমি রেকমেন্ড করতে পারবো না। আর যারা থেরি দেখেনি তাদের কিন্তু সিনেমাটা ভালো লাগবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা ছিল ওভারঅল টেক সিনেমাটা নিয়ে। আপনারা যদি কেউ সিনেমাটা দেখে থাকেন, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা, বিবেচনা আপনাদের কেমন লেগেছে। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে জুড়তে পারেন। টেক কেয়ার, গুড বাই।